তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ডোন্ট ব্রেথ মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা বৃদ্ধ লোক পুরোপুরি রাস্তার মাঝখান দিয়ে একটা মেয়েকে জঘন্য রকমের আহত করে তার চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে। সিনটা এখানেই কাট হয়ে যায়। আমরা চলে আসি কয়েকদিন পেছনে। আমরা দেখতে পারি এখানে একটা ঘরের মধ্যে তিনটা বদমাশ ছেলে মেয়ে চুরি করার জন্য আসে। এখানে তাদের অ্যালেক্স নামের যেই ফ্রেন্ডটা ছিল, সে তাদের দুজনকে সাবধান করে বলে দেয় যে আমরা শুধুমাত্র সেই সমস্ত জিনিসগুলোই চুরি করব যেগুলোর প্রাইস $10,000 নিচে, আর আমরা কোনো টাকা পয়সা চুরি করব না। কারণ যদি আমরা এমনটা করতে চাই তাহলে আমাদের 10 বছরের শাস্তি পর্যন্ত হতে পারে। সো আমাদের সবাইকে এগুলো থেকে পুরোপুরি সাবধান থাকতে হবে, আর নয়তোবা আমাদের জেলে যাওয়া কেউ আটকাতে পারবে না। এখন এগুলো শোনার পরে অ্যালেক্সের এই মেয়ে বন্ধুটা, যার নাম রকি, সে গিয়ে বিভিন্ন রকমের জুয়েলারি চুরি করা শুরু করে। আর অ্যালেক্সের অন্য যেই বন্ধু, যার নাম মানি, সে ঘড়ি আর ল্যাপটপ চুরি করে ফেলে। এখন চুরি করে বের হওয়ার পরে অ্যালেক্স একটা ইট নিয়ে সেই ঘরের দরজা ভেঙে ফেলে। এখন সে এটা এই জন্য করে যাতে করে পুলিশের মনে হয় যে চোর এখান দিয়েই ভেতরে ঢুকেছিল। তবে আসলে তারা এই কাজটা করেনি, তাদের কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল। তো এখান থেকে যখন তারা বাইরে বেরিয়ে চলে আসে আর অ্যালেক্স তার বাসায় চলে যায়, তখন আমরা দেখতে পারি অ্যালেক্স তার বাবার ওয়ার্ড্রপের মধ্যে চাবিটাকে খুবই সেফলি রেখে দেয়। আসলে তখন আমরা জানতে পারি অ্যালেক্সের বাবা সিকিউরিটি কোম্পানির জন্য কাজ করে, এই জন্য বিভিন্ন ক্লায়েন্টের চাবি তার কাছে ছিল। আর অ্যালেক্স সেই ব্যাপারটারই সদ্ব্যবহার করে তার বাবার থেকে চাবি চুরি করে সেগুলো দিয়ে বিভিন্ন ঘরে গিয়ে চুরি করে। আর এদিকে মানি তার চুরি করা জিনিসগুলো রাউলের কাছে গিয়ে সেল করে, যে কিনা তার একটা বন্ধু ছিল। তবে রাউল তাকে খুবই কম টাকা দেয়। আর এই ব্যাপারগুলো নিয়ে যখন তাদের মধ্যে ঝগড়া হয়, তখন রাউল তাকে সরাসরি বলে দেয় যে তুমি জিনিসপত্র কেন চুরি করতে যাও, তুমি সরাসরি টাকা চুরি করে নিয়ে আসো, তাহলেই তো ব্যাপারটা শেষ হয়ে যায়। তাছাড়া রাউল তাকে একটা বৃদ্ধ লোকের অ্যাড্রেস দেয়, যার ঘর থেকে তারা বড় একটা দান মারতে পারবে। আর এইটা শোনার পরেই মানি চলে আসে অ্যালেক্স আর তার বন্ধু রকির কাছে, আর তাদের দুজনকে এই ব্যাপারটাকে বুঝিয়ে বলার ট্রাই করে। সে বলে যে এখানে একটা বৃদ্ধ লোক আছে, যার আত্মীয় স্বজন বলতে কিচ্ছু নেই, যার আগে পিছে কেউ নেই। মানে যদি আমরা তার ঘরে চুরি করি তাহলে কেউ আমাদের কিছু করতে পর্যন্ত পারবে না। সে বলে সে একটা সময় আর্মিতে জব করতো, তবে যখন সে রিটায়ার্ড হয়ে ব্যাক করেছে তখন তার মেয়ে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তখন থেকেই সে সেখানে একা থাকে। আর তাছাড়া তার ঘরের মধ্যে এত টাকা পয়সা আর এত জিনিসপত্র আছে, যদি আমরা একবার চুরি করতে পারি তাহলে সারা জীবনের আমাদের চুরি করতে হবে না। আর তাছাড়া সে বলে যে যখন তার মেয়ের মৃত্যু হয়েছিল, সেই মৃত্যুর পেছনে একটা বড় লোকের ছেলের হাত ছিল। আর সেই বড় লোকের ছেলে তার থেকে নিজের পেশা সারানোর জন্য তাকে $3 লাখ দিয়েছিল। এখন সেই $3 লাখ হয়তোবা তার ঘরের মধ্যেই আছে, কারণ সে একা মানুষ, এত টাকা দিয়ে করবেটা কি? তবে এগুলো শোনার পরেও অ্যালেক্স তাকে সরাসরি না করে দেয়। অ্যালেক্স বলে যে আমরা $10,000 বেশি একেবারেই চুরি করতে পারবো না, কারণ যদি আমরা এর বেশি চুরি করতে যাই তাহলে আমাদের 10 বছরের উপরে শাস্তি হতে পারে। আর এই $3 লাখ চুরি করলে তো সারা জীবনের শাস্তিই হতে পারে। আর তাছাড়া আমি আমার বাবাকেও কোনোভাবেই ঝামেলার মধ্যে ফেলতে চাই না। এইটা বলে সেই চুরির মধ্যে পার্ট নেওয়ার জন্য সরাসরি না করে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এরপর আমরা দেখতে পারি রকি তার বাসায় ব্যাক করে, যেখানে তার একটা নেশাখোর মা ছিল আর তার ছোট্ট বোন ডিডি ছিল। আসলে রকির মা এতটাই নেশাখোর ছিল, তার কখনো হুঁশ পর্যন্ত থাকতো না। আর এই জন্য সমস্ত দায়ভার রকির উপরে এসে পড়েছিল। ঘরটা চালানোর সমস্ত দায়িত্ব এখন সেই নিয়ে নিয়েছে। তবে তখনই অ্যালেক্সের একটা মেসেজ তার কাছে চলে আসে, আর অ্যালেক্স তাকে বলে যে চলো চুরিটা করা যাক। তো এরপরে পরদিন সকাল থেকে তারা তিনজন সেই বৃদ্ধ লোকটার এরিয়ার মধ্যে চারপাশে ঘোরা শুরু করে, তাকে ফলো করা শুরু করে সে কোথায় যায় কি করে এই ব্যাপারগুলো। তবে যখন তারা 4-5 দিন এমন করে দেখে, তখন তারা দেখতে পারে 5 দিন ধরে এই বৃদ্ধ তো ঘর থেকেই বেরোচ্ছে না। এই জন্য তারা তিনজন মিলে ডিসকাশন করা শুরু করে যে আসলে যেহেতু সেই ঘর থেকে বেরোচ্ছে না, এই জন্য যদি আমরা তাকে লুট করতে চাই তাহলে তাকে প্রথমে বেহুশ করে নিতে হবে, আর নয়তোবা জীবনেও আমরা কাজটা করতে পারবো না। তবে তখনই হঠাৎ করে এখানে একটা কুকুর এসে ঘেউ ঘেউ করা শুরু করে, আর এতে করে তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। আসলে এই কুকুরের শব্দ শুনে সেই বৃদ্ধও বাইরে বেরিয়ে চলে আসে। তবে তখন তারা দেখতে পারে এই বৃদ্ধ আসলে অন্ধ। আর এই ব্যাপারটা দেখার পরে অ্যালেক্সের কাছে তো খুবই খারাপ লাগে, কারণ সে কোনোভাবেই চাইছিল না একটা অন্ধ লোকের টাকা লুট করতে বা তার ঘরে ডাকাতি করতে। তবে তখন মানি তাকে বলে যে এই কাজটা তো আরও ইজি হয়ে গেল, এই লোকটা যেহেতু অন্ধ তার মানে সে কিছু দেখতেও পারবে না, আমরা আরামসে কাজটা করে বেরিয়ে আসতে পারবো। এখন এইটা তো আমি 100% করব। আর এরপরে সেদিন রাতের বেলায় তারা চুরি করার প্ল্যানিংটা করে। যখন তারা চুরি করতে এখানে চলে আসে, তখন শুরুতেই তারা কুকুরকে একটা বেহুশ হওয়ার ওষুধ খাওয়িয়ে দেয়, যেটার জন্য কুকুর সেখানে বেহুশ হয়ে যায়। আর এরপর তারা চলে আসে আস্তে আস্তে মেইন গেটের কাছে। যখনই তারা মেইন গেটের চাবি দিয়ে টালাটা খোলার ট্রাই করে,
তখন তারা দেখতে পারে এখানে তো 4টা তালা লাগানো, তাদের কাছে চাবি আছে মাত্র একটা। এই জন্য ফাইনালি রকি দরজাটাকে ভেঙে মধ্যে আসার ট্রাই করে, আর মধ্যে আসার সঙ্গে সঙ্গেই প্রথমে সে সিকিউরিটি অ্যালার্মটাকে বন্ধ করে, আর এরপর দরজা খুলে দিলে তারা সবাই যখন ঘরের মধ্যে চলে আসে তখন তারা সবাই জুতাগুলো খুলে ফেলে যাতে করে শব্দ একটু কম হয়। আর তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়ে সেই বিদ্যুৎ লুকিয়ে রাখা টাকাগুলোকে খোঁজা শুরু করে। আর এদিকে যখন মানি উপরে চলে আসে তখন সে দেখতে পারে সেই বৃদ্ধ এখনও ঘুমাচ্ছে। এই জন্য সে এখানে টিভিটাকে অন করে দিয়ে দ্রুত এখানে বেহুশ হওয়ার একটা গ্যাস দিয়ে দেয়। আসলে এই লোকটার নাম ছিল নর্ম্যাল। আর এই শব্দ শুনতে পেয়ে নর্ম্যানও ঘুম থেকে উঠে যায়। সে প্রথমে টিভিটাকে বন্ধ করে, তবে তখন আমরা দেখতে পারি মানি একেবারে পাথরের মতো সেখানে দাঁড়িয়েছিল। আর নর্ম্যান যেহেতু কিছু বুঝতেও পারে না, এই জন্য সে আবারও শুয়ে পড়ে। এখন অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ফাইনালি তারা একটা বন্ধ দরজা পেয়ে যায়। এখন তাদের মনে হয় যে হয়তোবা এই দরজার পেছনেই সমস্ত টাকাগুলো আছে। তবে এই দরজায় যেই তালাটা লাগানো আছে এটাকে তারা যতই খোলার ট্রাই করছিল কোনোভাবে এটাকে খুলতে পারছিল না। আসলে শব্দ না করে এই তালাটা ভাঙা ছিল পুরোপুরি অসম্ভব একটা ব্যাপার। এই জন্য মানি তার পকেট থেকে একটা গানই বের করে ফেলে। আর যখন অ্যালেক্স এই গানটা দেখতে পারে তখন সে পুরোপুরি ভয় পেয়ে যায়, কারণ সে কোনোভাবেই ভাবতে পারছিল না যে মানি এই গানটা কেন নিয়ে এসেছে। তখন মানি তাকে বলে যে এই বুড়ো একটা সময় আর্মিতে ছিল, সো এই জন্য আমি আমাদের সেফটির জন্যই গানটা নিয়ে এসেছি। তবে তখন অ্যালেক্স তাকে বলে যে যদি চুরি করার সময় তুমি গান চালাও তাহলে তো সেই বুড়ো আমাদের উপরে গুলি করার পারমিশন পেয়ে যাবে। আর এই জন্য সে তাদেরকে বলে যে না, এই সমস্ত কাজের মধ্যে আমি একেবারেই থাকতে চাই না, সো আমি এখান থেকে চলে যাব। আর এইটা বলে যখন সে চলে যাওয়ার ট্রাই করছিল তখনই এদিকে মানি সেই টালার উপরে গুলি করে দেয়, আর গুলি করে টালাটা ভেঙে ফেলে। তবে এই শব্দ শুনতে পেয়ে তখন নর্ম্যানও সেখানে চলে আসে। তবে এইটা দেখার পরে মানে এখানে মাতাল হওয়ার নাটক করে, আর তাকে বলে যে আমি ভুল করে এই ঘরের মধ্যে চলে এসেছি। তবে তখনই নর্ম্যানের পা পড়ে টালাটার উপরে, আর সে বুঝতে পারে যে সে মিথ্যা কথা বলছে। এই জন্য মানি তাকে গান পয়েন্টে নিয়ে এদিক ওদিক দু একটা গুলি করে দেয় যাতে করে নর্ম্যান সামনে না আগায়। তবে তখন হঠাৎ করেই নর্ম্যান তার উপরে আক্রমণ করে দেয়, আর তার গুলিটাকে সে নিজে তার গলার মধ্যে ধরে তাকে মেরে ফেলার জন্য। এখন মানি বারবার করে তার কাছে মাপ চাইছিল আর তাকে ছেড়ে দেওয়ার জন্য বলছিল। তবে নর্ম্যান তাকে জিজ্ঞেস করে তোমার সাথে কয়জন আছে। সে বলে যে আমি একাই আছি, আমার সঙ্গে এখানে কেউ নেই। আর এটা শোনার পরে নর্ম্যান তাকে ছেড়েই দিতে যাচ্ছিল, তবে আবার কি মনে করে সে তার গলাটাকে জোরে টিপ দিয়ে তাকে সেখানে মেরে ফেলে। আর যখন রকি এই ব্যাপারটা দেখতে পারে তখন সে পুরো আকাশ থেকে পড়ে যায়, সে পুরোপুরি শক্ট হয়ে যায়। এই জন্য সে নিজের জীবনটাকে সেভ করার জন্য দ্রুত গিয়ে একটা আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। আর এদিকে গুলির শব্দ শুনতে পেয়ে অ্যালেক্সও ঘরে চেক করতে আসে যে কি হয়েছে। তবে তখন সে নর্ম্যানের একেবারে সামনে পড়ে যায়, সে তার সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। আর নর্ম্যান দ্রুত গিয়ে ঘরের মধ্যে তালা লাগিয়ে দেয়, যেই জন্য অ্যালেক্স আর রকি এখন এই ঘরের মধ্যেই আটকা পড়ে গিয়েছে। এরপরে রকি অ্যালেক্সকে মেসেজ করে বলে দেয় যে সে আসলে মানিকে খুন করেছে, আর আমি এখন একটা আলমারির মধ্যে বন্দি আছি। তবে তখনই নর্ম্যান সেই আলমারিটা খুলে যেই আলমারির মধ্যে এখন রকি লুকিয়ে আছে, আর সে এসে এখানে তার লকারটাকে চেক করা শুরু করে যে এইটা ঠিকঠাক আছে কিনা। তবে তখন এই সুযোগটা নিয়ে রকি এই পাসওয়ার্ডটাকে খুব ভালো করে মনে করে নেয়। তবে তখন অ্যালেক্স তাকে বারবার করে বলা শুরু করে যে আমাদের যেই কোনো মূল্যে ঘর থেকে বেরোতে হবে, আর পুলিশকে এই খবরটা দিতে হবে, আর নয়তোবা আমরা কিন্তু ফেসে যাব। তবে রকি তার কোনো কথাই শুনবে না, সে দ্রুত গিয়ে লকারটার পাসওয়ার্ড দিয়ে খুলে সেখান থেকে সমস্ত টাকাগুলো বের করে নেয়। অ্যালেক্স দেখতে পারে এখানে প্রায় $10 লাখ মতো আছে। এখন যেহেতু তারা টাকাগুলো পেয়ে গেছে এই জন্য এখন তাদের যেই কোনো মূল্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই জন্য তারা প্ল্যানিং করে তারা আন্ডারগ্রাউন্ডের বেসমেন্ট দিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। তবে যখনই তারা সেদিকে যাচ্ছিল তখন হঠাৎ করে এখানে নর্ম্যান চলে আসে, যে কিনা মানির লাশটাকে টেনে নিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখনই অ্যালেক্সের হাঁটার শব্দ সে পেয়ে যায়, আর এই জন্য সে সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয়। তবে যখন সে গান উপরে উঠায় তখন তারা দুজনেই পুরো ভয়ের মধ্যে পড়ে যায়। তবে একটু পরে যখনই মানির ফোনটা বাজা শুরু করে তখন তার মনোযোগ সেই দিকে চলে যায়, আর সে যখনই ফোনটা নেয়ার জন্য নিচের দিকে যায় তখনই তারা দুজন সুযোগটা পেয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে, আর তারা বেসমেন্টের মধ্যে লুকিয়ে পড়ে। আর এদিকে নর্ম্যান কিচেনের মধ্যে তাদের জুতা পেয়ে যায়। এই জন্য ফাইনালি সে বুঝতে পারে যে মানি এখানে একা ছিল না। আর এরপরে যখন সে দৌড়ে গিয়ে তার লকারটাকে চেক করে তখন সে দেখতে পারে এখান থেকে সমস্ত টাকা গায়েব হয়ে গেছে। আর এদিকে রকি আর অ্যালেক্স যখন বেসমেন্টে আসে তখন তারা পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা দেখতে পারে এখানে একটা মেয়েকে বন্দি করা হয়েছে, তার হাত পা মুখ সবকিছু বেঁধে ফেলা হয়েছে। এই মেয়েটা বারবার করে ভিক্ষা চাইছিল তার জীবনটা। আর এদিকে নর্ম্যানও বুঝতে পারে যে রকি আর অ্যালেক্স কোথায় আছে, কারণ সেই মেয়েটার রশির সাথে একটা ঘন্টার লাগানো ছিল, যেটা বাজার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে যে আসলে তারা দুজন বেসমেন্টে গিয়েছে। আর তখন এই মেয়েটা তাদেরকে একটা পেপার কাটিং দেয়, যেই পেপার কাটিং মতে এই মেয়েটার নাম হচ্ছে গিয়ে সিন্ডি। আসলে এই মেয়েটাই হচ্ছে গিয়ে সেই মেয়েটা যার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে নর্ম্যানের মেয়ের মৃত্যু হয়েছিল। এরপরে এই মেয়েটা একটা লকারের দিকে ইশারা করে, যেই লকারের মধ্যে নর্ম্যান তার চাবিগুলো রাখত।
আর এরপরে তারা লকটা খুলে সেখান থেকে চাবি নিয়ে এই মেয়েটাকে ফ্রি করে নেয় আর তারা তিনজন সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। তবে যখনই তারা দরজায় যায় তখন তারা দেখতে পারে দরজাটা তো পুরোপুরি লক করা। আর যখন অ্যালেক্স তার চাবি দিয়ে দরজাটা খুলে ফেলে তখনই সামনে দাঁড়িয়েছিল নরম্যান। আসলে সে সবাইকে গান পয়েন্টে নিয়ে নিয়েছিল আর সে পাগলের মতো গুলি করা শুরু করে দেয়। সেখান থেকে একটা গুলি অ্যালেক্সের কানের মধ্যে গিয়ে লাগে। আর যেহেতু সে অন্ধকারে গুলি করছিল এই জন্য একটা গুলি গিয়ে স্যান্ডি নামে সেই মেয়েটার গায়েও লাগে আর স্পটেই তার মৃত্যু হয়ে যায়। তবে যখন সেই ব্যাপারটা বুঝতে পারে তখন সে এখানে বসে কান্না করা শুরু করে। আর এই ব্যাপারটা দেখার পরে অ্যালেক্স আর রকি বুঝতে পারে যে তার জন্য এই মেয়েটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে তখন নরম্যান দ্রুত গিয়ে এই বেসমেন্টের দরজার মধ্যে তালা লাগিয়ে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে তারা আরও বেশি ভয় পেয়ে যায়। এখন অ্যালেক্স তাকে বলে যে আমাদের দ্রুত এই লকারের চাবিগুলোর মাধ্যমে সামনের দরজাটা খুলে সেখান থেকে পালিয়ে যাওয়া উচিত। তবে যখন এই ব্যাপারগুলো নিয়ে তারা ডিসকাশন করছিল তখনই নরম্যান দ্রুত গিয়ে এখানে সমস্ত লাইট বন্ধ করে দেয়। আর এটার জন্য তারা আরও বেশি ভয় পেয়ে যায়। আসলে নরম্যান এই কাজটা এই জন্য করেছে যাতে করে তারা দুজন দেখে দেখে পালিয়ে যেতে না পারে। আর এই অন্ধকারের মধ্যে ফেলে সে তাদের দুজনকেও তার মতোই অন্ধ করে ফেলেছে। এখন যখন রকি অন্ধকারের মধ্যে সামনের দিকে যাওয়া শুরু করে তখন হঠাৎই সে নরম্যানের একেবারে কাছে চলে আসে। আর যখনই সে নরম্যানকে ধরতে যেত তখনই অ্যালেক্স পেছন থেকে চিৎকার করে নরম্যানের মনোযোগ তার দিকে নিয়ে যায়। আর যখন নরম্যান তাকে ধরতে যায় তখন অ্যালেক্স পালিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু একটা সময় নরম্যান এসে তাকে ধরেই ফেলে। আর যখন তাকে গলা টিপে মেরে ফেলার ট্রাই করছিল তখন তার হাতের কাছে সে একটা লোহা পেয়ে যায়, যেটা দিয়ে সে নরম্যানের মাথার মধ্যে বাড়ি মারলে নরম্যান সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। এখন এই কাজটা করে অ্যালেক্স দ্রুত চলে আসে রকিকে সাহায্য করার জন্য। আর তারা দুজন কোনো রকমে বেসমেন্ট থেকে বাইরে বেরিয়ে যখনই তারা উপরে আসে তখন তারা দেখতে পারে নরম্যানের কুকুর তাদের সামনে দাঁড়িয়ে আছে। আসলে কুকুরকে যেই ওষুধটা দেয়া হয়েছিল সেটার প্রভাব কেটে গিয়েছে, এই জন্য কুকুর আবারও জ্ঞান ফিরে পেয়ে গিয়েছে। এই জন্য অ্যালেক্স রকিকে চাবিগুলো দিয়ে বলে তুমি দ্রুত গিয়ে দরজাটাকে খোলো, কুকুরকে কি করতে হয় সেটা আমি দেখছি। তবে তখন আমরা দেখতে পারি নরম্যানও জ্ঞান ফিরে পেয়ে যায়। আর এই জন্য সে দ্রুত বেসমেন্টের দরজার কাছে এসে সেই দরজাটাকে পেটানো শুরু করে। এখন তারা দুজন কোনো রকমে নিজেদেরকে উপরের রুমের মধ্যে এনে বন্ধ করে নেয়। তবে তারা এই ব্যাপারটা ক্লিয়ারলি জানতো যে তারা নরম্যানকে আটকে রাখতে পারবে না, নরম্যান এই রুমের মধ্যে কোনোভাবে ঢুকেই যাবে। এই জন্য অ্যালেক্স রকিকে বলে তুমি দ্রুত এয়ারব্যান্ড দিয়ে পালিয়ে যাও, আর নরম্যানকে কি করতে হয় সেটা আমি দেখছি। যদিও রকি যেতে চাইছিল না তবে জোর করে তাকে পাঠিয়ে দেওয়া হয়। তবে যখন এখানে নরম্যান চলে আসে তখন অ্যালেক্স তাকে খুব বেশিক্ষণ আটকে রাখতে পারে না। নরম্যান এই দরজাটাকে পুরোপুরি ভেঙে ফেলে আর নরম্যানের কুকুরটা গিয়ে অ্যালেক্সের উপরে ভয়ঙ্কর একটা আক্রমণ করে দেয়। আর এই আক্রমণ সহ্য করতে না পেরে অ্যালেক্স যখন পালিয়ে যাওয়ার ট্রাই করে তখন সে জানলা ভেঙে নিচে পড়ে যায়। আর এদিকে যখন রকি সেই এয়ারব্যান্ড দিয়ে পালাচ্ছিল তখন নরম্যানের কুকুরটাও এয়ারব্যান্ডের মধ্যে ঢুকে যায় আর সে এসে তার উপরে আক্রমণ করার ট্রাই করে। তবে তার আগেই রকি একটা গর্তের মধ্যে পড়ে যায়। আর এদিকে যখন অ্যালেক্স জ্ঞান ফিরে পায় তখন সে দ্রুত পালিয়ে যাওয়ার একটা রাস্তা খোঁজা শুরু করে। তবে তখন হঠাৎই তার সামনে নরম্যান চলে আসে। আর নরম্যান তার গলা টিপে যখনই তাকে মারতে যাচ্ছিল তখন অ্যালেক্স একটা বোতল দিয়ে তার মাথার মধ্যে আক্রমণ করে। তবে এতে করে নরম্যানের কিছুই যায় আসে না, সে উল্টো অ্যালেক্সকে পিটিয়ে তার হাড্ডি মাংস এক জায়গায় করে দেয়। আর এরপর সে একটা লোহার অস্ত্র দিয়ে তাকে সেখানেই শেষ করে দেয়। একটু পরে সে গিয়ে রকিকেও খুঁজে বের করে ফেলে আর তাকেও আচ্ছা রকম ধোলাই করে তাকে পুরো আধমরা করে ফেলে। আর একটু পরে যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সিন্ডি যেখানে বাঁধা ছিল আসলে তাকেও সেখানে বেঁধে ফেলা হয়েছে। আর তখন এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হই, মানে নরম্যান তাকে বলে যে যেহেতু সিন্ডি তার মেয়েকে মেরে ফেলেছে এই জন্য সে সিন্ডিকে বন্দি করে তার মধ্যে একটা বাচ্চা দিয়েছিল, মানে তার নিজের বাচ্চা সে তার মধ্যে দিয়েছিল। কারণ সিন্ডি তার থেকে যেটা ছিনিয়ে নিয়েছে সেটা তো তাকে অবশ্যই দিতেই হবে। আর যেহেতু রকি আর তার বন্ধুরা মিলে সিন্ডি আর তার পেটের বাচ্চা দুইটাকেই মেরে ফেলেছে এই জন্য ফাইনালি এই সমস্ত দায়ভার সে তাদের উপরে দেয় আর এই প্রতিশোধ তাদের থেকে নেয়ারই সিদ্ধান্ত নেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি অ্যালেক্স কোনো রকমে জীবিত রয়ে গেছে। আসলে নরম্যান যখন তার উপরে আক্রমণ করেছিল তখন সে অ্যালেক্স মনে করে মানির লাশের উপরেই আবারও আক্রমণ করেছিল, এই জন্য অ্যালেক্সের কিছু হয়নি। এখন যখন উপরে অ্যালেক্স সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন এদিকে নরম্যান রকিকে আর্টিফিশিয়ালি প্রেগনেন্ট করার একটা প্রিপারেশন নেয়। সে তাকে বলে যে আমি সিন্ডির সাথেও জোর জবরদস্তি করিনি, যতক্ষণ না সে ইচ্ছা করে দিয়েছে ততক্ষণ সে এখানে বন্দি ছিল, এখন দেখো তুমি কি করবে। আর তাছাড়া আমি তো প্ল্যানিংও করে নিয়েছিলাম যে যখনই সে বাচ্চাটা জন্ম দিবে তখন আমি তাকে ফ্রি করে দেব। আর এইটা বলার পরে সে রকিকে একটা পজিশন মতো উঠিয়ে নেয় যাতে করে তার এই কাজটা করতে সুবিধা হয়। তবে যখনই সে করতে যাচ্ছিল তখন রকি কোনোভাবে এটা মানছিল না, সে বারবার করে জোর জবরদস্তি করছিল। সে এমনভাবে হাত পা নাড়াচাড়া করছিল যাতে করে সে কোনোভাবে এটা তার সাথে করতে না পারে। তবে সৌভাগ্যবশত তখন সেখানে অ্যালেক্স চলে আসে যে কিনা নরম্যানের মাথার মধ্যে জোরে বাড়ি দিয়ে তাকে সেখানে বেহুশ করে ফেলে। আর এরপর সেই হ্যান্ডকাপ দিয়ে তাকেই সেখানে বন্দি করে তারা দুজন সেখান থেকে বেরিয়ে চলে আসে।
তবে যখনই তারা মেইন রোড দিয়ে পালিয়ে যেত ততক্ষণে সেখানে নরম্যানও চলে আসে। আসলে সে হ্যান্ডকাপ ছিঁড়ে এখানে চলে এসেছে আর সে পেছন থেকে গুলি করে অ্যালেক্সকেই সেখানে শেষ করে দেয়। বেচারি রকি কোনো রকমে ঘর থেকে বাইরে বেরিয়ে তো চলে আসে, তবে নরম্যানের কুকুরটা তার উপরে আক্রমণ করার ট্রাই করে। তবে সে কোনো রকমে নরম্যানের কুকুরটাকেও গাড়ির ডিকির মধ্যে বন্দি করে দেয়। আর যখনই সে টাকাগুলো নিয়ে পালিয়ে যাচ্ছিল তখনই পেছন থেকে নরম্যান এসে তার মাথার মধ্যে আক্রমণ করে দেয়। আর এরপর সে রকিকে চুল ধরে রাস্তার মধ্য দিয়ে টেনে আবারও তার ঘরে নিয়ে আসে, মানে যেটা আমরা প্রথম সিনে দেখতে পেয়েছিলাম। এখন ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গেই রকি অ্যালার্মের সেই রিমোটটা হাতে পেয়ে যায়, আর এই জন্য সে দ্রুত অ্যালার্মটা প্রেস করে দেয় যাতে করে অ্যালার্মের শব্দে পুলিশ এই খবরটা পেয়ে যায় যে ঘরের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে। এখন অ্যালার্মের এত জোরে শব্দের জন্য নরম্যান কোনোভাবেই কিছু করতে পারছিল না, এই শব্দটা বারবার করে তাকে ডিস্টার্ব করছিল। আর এই সুযোগটা নিয়ে রকি একটা কুড়ালের মাধ্যমে তার উপরে আক্রমণ করে দেয়। আর এরপর সে তাকে বেসমেন্টের মধ্যে ফেলে দিয়ে সে পুলিশ আসার আগেই দ্রুত সেখান থেকে পালিয়ে চলে আসে। আর এরপর যখন সে তার বোন ডিগির সাথে বসে রেস্টুরেন্টে খাবার দাবার খাচ্ছিল তখন তারা টিভিতে দেখতে পারে যে নরম্যান এখনও জীবিত আছে, তবে এখন সে হসপিটালে ভর্তি। আসলে যতক্ষণে সে মরত তার আগেই পুলিশ এখানে চলে এসেছিল আর তাকে হসপিটালে ভর্তি করিয়েছিল। যদিও সে এইটা স্বীকার করেছে যে সে অ্যালেক্স আর মানিকে খুন করেছে, তবে সে রকি, সিন্ডি বা এই টাকাগুলো সম্পর্কে কাউকে কিছু বলেনি। যার মানে এইটা শোনার পরে রকি একটু দীর্ঘ নিঃশ্বাস নেয়, কারণ এখন তার টাকাগুলো হয়ে গেছে, তার নামটাও এখানে জড়ায়নি। যার মানে এতগুলো টাকার সঙ্গে সে তার বোনকে নিয়ে যেই কোনো একটা জায়গায় গিয়ে নতুন একটা শুরু করতে পারবে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে এটা জানান যে নরম্যান কি আসলেই ঠিক ছিল নাকি ভুল ছিল? সে তার ঘরের মধ্যে ঢোকা চোরদেরকে মেরে কি ঠিক কাজ করেছে, নাকি এইটাই তার জীবনের ভুল ছিল? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।